একদিন পর অন্ধকারাচ্ছন্ন রাত্রির শেষ, শুরু এক স্বর্ণালী সকালের। তবে পৃথিবীর কিছু কিছু মানুষের জীবন এই আলো ঝলমলে দিনেও অন্ধকারে তলিয়ে আছে। শুভা তাদের মধ্যেই একজন। সকালের শুরুতে বাসায় ফেরে শুভা, ক্লান্ত শরীর, তুলতুলে বিছানায় আয়েশি ঘুম দিতে টানছে তাকে। তবে তার না আছে মনের বিশ্রাম, আর না আছে শরীরের। ফ্রেশ হয়ে কিছুক্ষণ বাসায় বসবে সে। তার মা কিছুক্ষণ হাসপাতালে সুমনের কাছে থাকবে। সুমনের শরীরে বিষের পরিমাণ অনেক বেশি। ওয়াশের পরেও তার প্রাণ আশঙ্কায়। খাদ্যনালী ও ফুসফুসেতেও প্রভাব পড়েছে। তাকে রাখা হয়েছে ইনসেনসিটিভ ট্রিটমেন্ট ইউনিটে। খরচের দিকে তাকাতেই নিজের হাত পা অসাড় হয়ে আসে। শুভা মনে মনে তলিয়ে ভাবে, তার সংস্পর্শেই আজকাল অশান্তির সূত্রপাত। বাসায় পা পড়তেই একদল লোক লাইন দিয়ে আছে, যাদের সকলের মুখের কথা একই। তাদের থেকে সুমন টাকা নিয়েছে, তবে তাদের কি করে বোঝাবে? কালকের হাসপাতালের বিলটাও লজ্জা মাটি চাপা দিয়ে হাত পেতে নেওয়া। বাবার ঔষধ, বাসার খরচ, হাসপাতালের বিল, সব মিলিয়ে পুরো পৃথিবী তার দুলছে। বাসায় ফিরতেই একের পর এক কলিং বেলে কড়া নাড়ছে। ডেটের পরে ডেট দিয়েই যাচ্ছে সে। তবে সে কি আদৌ টাকা দিতে পারবে? টাকা না দিলে তারা কি ছাড়বে তাকে? মান সম্মান কোথায় যাবে? এত এত মানসিক যন্ত্রণায় ফেটে যাচ্ছে মাথা। ওয়াশরুমে প্রবেশ করে শোভা। ফ্রিজ থেকে আনা আইস কিউব আকারের বরফগুলো বালতির পানিতে মেশায়। গরম ধোয়া ওঠা মাথার ভেতরের যন্ত্রণা কমাতে না পারলেও ওপরের যন্ত্রণা কমাতেই হবে। লাল রঙের মগে পানি নেয় শোভা, এরপর মাথায় ঢালে। ঠিক সেই সময়েই তীব্র শব্দে কেঁপে ওঠে কলিং বেল। আজকাল কলিং বেলের মৃদু গুঞ্জনের শব্দটাও বিকট, তীব্র ঝাঁঝালো লাগে। এক মুহূর্তের জন্য শান্তি নেই। বালতি ভর্তি পানিতে মগটা ছুঁড়ে মারে শোভা। মাথার পানিগুলো চুইয়ে চুইয়ে পড়ছে গা বেয়ে। লুকিং গ্লাসে চোখ রাখে শোভা। এরপরেই খুলে দেয় দরজা। অতঃপর, সুমন আছে? ও অসুস্থ, হসপিটালাইজড। তুমি জানো না? না আপা। ভেতরে আসো। ভেতরে যাব না আপা, আসলে। বলো। 15 দিন প্রায় হয়ে এলো। আমার কাছ থেকে 40,000 টাকা এনেছে। আসলে আমি তো আর ইনকাম করি না। বাসায় ফ্রিজ কেনার জন্য দিয়েছিল। ও বলল আঙ্কেল নাকি খুব অসুস্থ, টাকা লাগবে। পরে দিয়েছিলাম, কিন্তু টাকাটা আর দেয়নি। ওইদিকে আমি তো আর বাসায় ঢুকতে পারছি না। মা বাবা ভাবছে কি নাকি অপরাধে জড়িয়ে যাচ্ছি, টাকা পয়সা উড়াচ্ছি, এই আর কি, নেশাপাতি করছি। তাদের বোঝাতে পারছি না পা। আজ যে করেই হোক টাকা দিতেই হবে আপা। শুভা দুর্বল দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মুহূর্তে কি উত্তর দেবে সে? উত্তর দেওয়ার মতো কিছুই না থাকার মুহূর্তে কি বলতে হয়? পৃথিবীর কিছু যন্ত্রণা কেবল অনুভব করা যায় যখন তার নিজের সাথে ঘটে। এই যন্ত্রণা কাকে বোঝাবে সে? কিভাবে বোঝাবে তার অসহনীয় লাগছে? ইরফাদের মতো একজন হৃদয়বান বন্ধু ছিল বলে এখনো হাসপাতালের বিলটাই টান পড়েনি। কিন্তু এরপর, এরপর কি? জীবনের কাছে তার একটাই প্রশ্ন, এরপর কি? শুভা কিছুক্ষণ নীরব থেকে উত্তর দেয়, ভাই, দেখো ও তো হসপিটালাইজড। ও ভালোভাবে বাসায় ফিরে আসুক। আই উইল ম্যানেজ। সবার সব টাকা আমি দিয়ে দেব। কিন্তু আপা, আমি তো ফেঁসে গেছি। বাসায় আজ টাকা অথবা ফ্রিজ না নিয়ে গেলে আমাকে মেরেই ফেলবে। আমি কি তোমার বাবার সাথে কথা বলবো? জানি না আপা, যদি পারেন ম্যানেজ করেন। আমার কোনো সমস্যা নেই। তাহলে তুমি তোমার বাবার নাম্বারটা দিয়ে যেও, আমি কথা বলবো। কথা শেষ করে বিছানায় বসে শুভা। চিন্তায় শক্ত ঢোক গিলছে একটু পর পর। শুকনো চড়চড়ে ঠোঁটটা ভিজিয়ে নিচ্ছে বারবার। এভাবে কতক্ষণ টিকবে? ভুল এমন একটা জিনিস যা সব জ্বালিয়ে ভূষীভূত করে দেয়। এক ভুলে পরিবারের সবার জীবন এখন আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। ঠিক সেই মুহূর্তে আরেকবার কলিং বেল। শুভা চোখ খিচে বন্ধ করে ফেলে। সত্যি, আর নেওয়া যাচ্ছে না। অনেকটা সময় দাঁতে দাঁত পিষে বসে থাকে। তবে কলিং বেলের অনবরত ডাকুনিতে সে টিকতে পারে না। দরজা খুলেই আঁতকে ওঠে শোভা। মুখ থেকেই আপনা আপনি বেরিয়ে আসে, আপনি? বছর সাতেক আগের ঘটনা।
শুভার রূপের প্রেমে পড়া যুবক তাকে এক পলক দেখার অপেক্ষায় প্রতীক্ষায় রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো সকাল বিকাল সন্ধ্যা, সর্বদা উপেক্ষা করে এসেছে তাকে, এমনকি ফিরিয়ে দিয়েছে তার দেওয়া প্রস্তাব অহরহবার। রাস্তায় দাঁড়িয়ে থাকলেও কখনো বাসার দরজায় আসার সাহস দেখায়নি, কিন্তু সে আজ বাড়ির দরজায় দাঁড়িয়ে। কিন্তু কেন? শুভা বলে, আতিক ভাই আপনি? এলাম, এলাম আর কি, প্রয়োজনেই এলাম। ভেতরে যেতে বলবে না? আসলে বাসায় কেউ নেই তো। ও, তাহলে আর কি করার, দাঁড়িয়েই কথা বলি। শুনলাম তোমার ভাই কি একটা খেয়ে নাকি খাদ্যনালী গলিয়ে ফেলেছে, এখন কি অবস্থা? আল্লাহ চাইলে সুস্থ হয়ে খুব শীঘ্রই বাসায় ফিরবে, দোয়া করবেন। সে তো অবশ্যই অবশ্যই। তবে শোভা, তোমার ভাই তো আমার থেকে টাকা নিয়েছিল, ওই আর কি লাখখানেকের মতো। টাকাটা খুব দরকার। শুভার চোখ কুয়াশায় ধোয়ার মতো ছেপে আসে। এমন একটা মানুষকেও সুমন ছাড় দেয়নি, এই লোকের কাছেও পর্যন্ত গেছে। এখন কি উত্তর দেবে সে? শুভা মিনমিন করে দুর্বল গলায় বলে, দেখেন ভাই, ও কার থেকে টাকা নিয়েছে তা তো আমি জানি না। ও ফিরুক, আমি শুনবো, তারপর সবার টাকা দিয়ে দিব। আর যদি না ফেরে, আমার টাকা কি আকাশ থেকে পড়বে? এমন বলছেন কেন ভাই? দোয়া রাখবেন ও যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে ফেরে, ওর সমস্ত ভুল শোধরানোর একটা সুযোগ পাক। ওর জীবনটা আমি ফুলের মতো সুন্দর করে দিব। সে তুমি দিও, আগে টাকাটা দাও। বললাম তো দিব। টাকাটা যখন দরকার তখন না দিলে সেই টাকার মূল্য নেই। এখন দরকার মানে এখন দিবে। টাকা যখন দরকার তখন না দিলে সেই টাকার মূল্য নেই। এখন দরকার মানে এখন দিবে। আমি কি করে বুঝবো যে ও আপনার থেকে টাকা নিয়েছে? এই নাও সমস্ত প্রমাণ। টাকা নেওয়ার সময়ের একটা ভিডিও তোলা আছে, তোমাকে দেখাচ্ছি। টাকাটা দিয়ে দাও। আমাকে একটু তো সময় দিবেন। সময় 5 মিনিট। হয় টাকা দিবে, নয় আমার একটা শর্ত আছে। কি শর্ত? ওই যে, আমাকে বিয়ে করবে। আতিক ভাই, বলো কি করবে? আমি টাকা ফেরত দিব, সময় লাগবে। কোনো সমস্যা নেই, টাকা দিতে না পারলে আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। সুযোগ নিচ্ছেন আতিক ভাই? সুযোগ বুঝে কখনো কখনো আঙ্গুল বাঁকাতে হয়, না হলে সব হারাতে হয়। টাকা এই মুহূর্তে নেই, আর আমি আপনার প্রস্তাবে রাজিও নই। আপনি যা পারেন করেন। আতিক লম্বা গোফের প্রান্তে হাতের আঙ্গুল পেঁচিয়ে মুখে একটা পৈশাচিক হাসি ফোনের কলে ডায়াল করলো কাঙ্ক্ষিত নাম্বারটি। অতঃপর বলল, ওই, চলে আয়, ঘরের সব জিনিসপত্র নিয়ে যা আমার বাসায়। শুভা কপাল কুঁচকে দাঁড়ায়, চোখের দৃষ্টি ক্ষীণ, তীক্ষ্ণ গলায় বলে, ঘরের জিনিসপত্র মানে? মানে লাখ টাকার জিনিস তো ঘরে আছেই। এই যে খাট বিছানা তোশক ফ্রিজ আলমারি, লাখ টাকার বেশিই হয়ে যাবে। এত নিচু মনের পরিচয় দিলেন? বড় মন তো দেখিয়েই এলাম এতদিন, কাজে তো আর আসলো না। তোমার ঘটি বাটি বন্ধ করলেই কিনা তোমার বাবা মা চাপে পড়বে। তাদের বলে যাব তাদের মেয়ের জন্য আমার বাড়ির দরজা সব সময়ই খোলা। মানুষকে ট্রাফে ফেলে কি আর ভালোবাসা হয়? আপনি তো নিজের আসল রূপটাই দেখিয়ে দিলেন। সবারই দেখা উচিত ভেঙে পড়ার মুহূর্তে অনুভূতিটা কেমন হয়। সহসায় পায়ে পায়ে ঘরে ঢোকে একের পর এক লোকজন। শুভা বাধা দিয়েও পারে না। একের পর এক সব জিনিসপত্র টেনে বের করে হাতে হাতে নিয়ে চলে যাচ্ছে সবাই। শুভা হাই হুতাশ করতে থাকে। কল দেয় ইরফাদের নাম্বারে। তবে দুটো কল রিং হতে না হতেই কেটে যায়। শুভা শূন্যে দৃষ্টি তাকিয়ে থাকে আর দেখতে থাকে মর্মান্তিক হৃদয় বিদারক দৃশ্যপট। তার হাতে কেনা তার পছন্দের খাটের স্ক্রু খোলা হচ্ছে। শূন্যে তুলে নিয়ে যাচ্ছে তার সব পছন্দের গাঢ় নীল রঙের ফ্রিজটা, শখের আলমারি, সব সব কিছু চোখের সামনে থেকে নাই হয়ে যাচ্ছে। সব শেষে তার অসুস্থ বাবাকে দুজন ধরে মেঝেতে শুইয়ে দিল, আর নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল শুভা। নিস্তব্ধ নীরব নির্বাক শুভার এক চোখ থেকে টুপ করে পড়ল নোনা জল। দুঃখ যন্ত্রণা আর আহাকার ঠেকল গলায়। তীক্ষ্ণ গলা ঠেলে ভাঙা স্বরে বলল, আতিক ভাই, আপনি বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন। সেদিন আপনার পাগলামি দেখেছি, আপনার চোখে হাহাকার দেখেছি। কোনো এক কারণে আমি হয়তো সম্মতি দেইনি, তবে আমি বিশ্বাস করেছিলাম আপনি সত্যিই আমাকে ভালোবাসেন।
কেটে গেছে অন্ধকারাচ্ছন্ন অনেকগুলো দিন, অনেকগুলো রাত, অনেকগুলো ঘন্টা, মিনিট, সেকেন্ড। অপেক্ষার শেষে আজ সেই দিন রিমার। সে থানায় এসেছে। অনেক অপেক্ষার পরে সেই মুহূর্ত। সামনে দাঁড়িয়ে আছে আপাদমস্তক ভালোবাসায় মোড়ানো মানুষটি, যে কিনা যত্ন করে তার জীবনটা নষ্ট করেছে। তবে হিসাবের খাতা তো একেবারের জন্যও খুলতে হবে। অন্ধকার চুইয়ে পড়া লোহার শেল, ওপারে দাঁড়িয়ে শুভ্র, ওপারের রিমা। মাঝখানে দ্বন্দ্বের দেয়াল, যে দেয়াল ভেঙে আর মানুষটিকে কাছে আনা যায় না, যে সেল ভেঙে তার হাওয়াও যায় না। রিমা অসাড় শরীরে হিম শীতল, কণ্ঠে অগ্নি। তোমার সাথে দেখা হওয়াটা ভীষণ প্রয়োজন ছিল, অনেক অপেক্ষার ফল। অনেক অনেক কষ্টের পর একটু স্বস্তি লাগছে, অবশেষে তোমার দেখা পেলাম। শুভ্র শেল ধরে এগিয়ে দাঁড়ায়। চোখের উপচে পড়া জলে ভিজেছে পরনের জামা। কথা বলার বেগতিক অবস্থা। ভেজা আবসা গলায় বলে, তোমাকে খুব মনে পড়ে। তুমি আসবে আমি ভাবতেও পারিনি। আসতে তো হতোই, অনেকটা হিসাব বাকি আছে না। শেষবারের মতো একবার দেখা না হলে কি হয়? এত কঠিন গলায় কথা বলছো, যখন দুবেলা ভাতটুকু বিনা দোষে বিনা অপরাধে চোখের জল দিয়ে মেখে মেখে খেতে হয়। কোমল হৃদয়ে চোখের জল পড়ে পাথর হয়ে যায়। আমি জানি আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। এটা যদি আগে বুঝতে, না, আমার জীবনটা নষ্ট হতো না, আর না নিষ্পাপ বাচ্চাটার। আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা করলে যদি আমার অনাগত সন্তান একটা সুন্দর জীবন পেত, তাহলে করতাম। কি হবে আমায় ক্ষমায়? আমাকে ক্ষমা করো, তুমি বাচ্চাটাকে আমার বোনের কাছে পাঠিয়ে দিও। নতুন জীবন শুরু করো। তোমার জীবনটা শুভ্র ফুলের মতো ফুরফুরে হোক। তুমি চাইলেই জীবনটা অন্যরকম হতে পারতো, একটা সুন্দর গল্প হতে পারতো। গল্প হলো সেই এক হৃদয় বিদারক গল্প, চোখের জলের গল্প। তুমি চাইলে জীবন রঙিন করতে পারো। ভুল তো শোধরানো যায়, সময় চলে যায়নি। জীবন যদি তোমার কথা মতো সহজ হতো, তাহলে চোখের জলে জীবন ভাসতো না শুভ্র। একটা মেয়েকে বিয়ে করার আগে তার নিরাপত্তা, তার ভালো থাকার দায়িত্ব নিশ্চিত করা উচিত। মেয়েরা বড্ড অসহায়। স্বামী নামক আশ্রয় স্থলটা কেড়ে নিলে তাদের পুরো পৃথিবী এক কোণে দাঁড়ানোর জায়গাটাও থাকে না। আমি তোমাকে ভালোবেসেছিলাম, তবে জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো বিশাল রূপ নিয়ে তোমাকে আমার থেকে কেড়ে নিল। আমার হয়েও তুমি আমার হলে না। হারিয়ে গেল বাড়ি ঘর, মা বাবা। অবশেষে তুমি, সাথে আমার সন্তানও। কষ্ট লাগে না, শুধু দম ফুরিয়ে আসে। জীবন আমাকে শেখালো কিছু ভুল জীবনের সব কেড়ে নেয়। রিয়া মৃদু হাসে। তারপর, রং চয়েস, রং ডিসিশন। জীবনের রং চুষে নেওয়ার জন্য যথেষ্ট। ক্ষমা করবে না আমায়? তোমার ছুটি হয়ে গেছে শুভ্র। ছুটি হয়ে গেছে সেই দিন, যেদিনই বুঝতে পেরেছি আমার চয়েস রং এবং আমার ডিসিশন রং। কেবিন রুমে শুয়ে আছে ইরফাত, পাশের চেয়ারে ট্রেনে বসে আছে সিনথিয়া। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ে ইভা। সিনথিয়া উঠে দাঁড়ায়। ইভা বাইরে থেকে বলে, ভাইয়া আসবো একটু? ইরফাত ফোল্ড করা বিছানায় শরীর এলিয়ে দিয়ে বসে। সিনথিয়া এগিয়ে গিয়ে বলে, আসো আপু। ইভা রুমে প্রবেশ করে, ধীর গলায় বলে, ভাইয়া, সাজিদ ভাই এসেছেন। এখানে কেন? তোমাকে দেখতে। জানলো কিভাবে? জানি না আমি, বাবা বলেছে হয়তো। বাবা? আমি তো বলেছিলাম কারোর সাথে বিষয়টা শেয়ার না করতে, লোকেশন না দিতে। আমি জানি না ভাইয়া, তুমি বাবাকে বলো। আমি কি আসতে বলবো? হুম। সিনথি ইভার সাথে বাইরে যায়, পরে আবার এসে। সিনথিয়া আর ইভা বাইরে যায়, সাজিদ আসে এরপর। দেখা সাক্ষাতের পরের ঘটনা। সাজিদ কেবিনের বাইরে যায়। অন্য একটি কেবিনে টুম্পা আর সিনথিয়া ছোট বল নিয়ে খেলা করছে বিছানার ওপর। ইভা কেবিনের বাইরে পায়চারি করছে। এমন অবস্থায় ইভা কেবিনে প্রবেশ করে, তারপর বলে, আম্মু, আসো তো। টুম্পা খেলায় মজে আছে। সে মাথা নাড়িয়ে বলে, না, আমি খেলা করব। ইভা কাছে আসে, তারপর বলে, চলো, আঙ্কেল এসেছে, দেখা করবে, সাজিদ আঙ্কেল। টুম্পার চোখে উচ্ছ্বাস, চোখে পড়ে সিনতিহার।
একবার টুম্পা, একবার ইভার চোখ পড়ে নেওয়ার চেষ্টা করে। টুম্পা তড়িঘড়ি করে উঠে ইভার কোলে যায়। সিনথিয়া মনের সাথে তলিয়ে ভাবে যে কে এই সাজিদ, যার জন্য টুম্পার চোখে এত উচ্ছ্বাস। সিনথিয়া ইভার পিছু পিছু বাইরে যায়। ছোট্ট টুম্পা মায়ের কোল থেকে নেমে এক ছুটে চলে যায় করিডোরের শেষ প্রান্তে। কেউ একজন হাত বাড়িয়ে টুম্পার দিকে ছুটে আসছে। দুজনের মধ্যে এক হাত পরিমাণ জায়গা। টুম্পাকে হাত বাড়িয়ে কোলে তুলে নিচ্ছে লোকটি। এতটুকুতেই বুকের ভেতরে তাণ্ডব শুরু হয়ে যায় সিনথিয়ার। কিসের সংকেত এই সব? নিজের ভাইয়ের রক্ত, নিজের আত্মার বন্ধন কি ছুটে যাচ্ছে ধীরে ধীরে? সাজিদ টুম্পার কপালে ছোট্ট করে হামি দিচ্ছে আর কোমল চোখে তাকিয়ে আছে ইভার দিকে। দূর থেকে এতটুকু দৃশ্যে সিনথিয়ার হৃদয় নাড়িয়ে দিচ্ছে। অশান্ত লাগছে। সিনথিয়া ছটফট করতে করতে ইরফাদের কেবিনে প্রবেশ করে। এক হাতে ফোন স্ক্রল করছে ইরফাদ। সিনথিয়া আনমনে হয়ে বসে ইরফাদের পাশে। ইরফাদ চোখ ফিরিয়ে তাকায় সিনথিয়ার শুকনো অশান্ত মুখের দিকে। তারপর ধীর গলায় শোধায়, কি হয়েছে? সিনথিয়া কোমল হৃদয়ে যে ঝড় শুরু হয়েছে তা বলে দিতে চাই অবলীলায়, তবে কোথাও একটা থেমে যায়। সব এভাবে বলা কি যায়? সিনথিয়া বলে, ওই লোকটাকে এমনি বাচ্চা পছন্দ করে তাই হয়তো। বাচ্চা তো সবাই পছন্দ করে, বাচ্চা দেখলেই সবাই আদর করে। না, আমার কাছে খারাপ লেগেছে। সিনথিয়া কোমল চোখে তাকায় ইরফাদের দিকে। মানুষটা কি করে বোঝে তাকে? না বলতেই সব বুঝে নেয়। সিনথিয়া চুপচাপ থাকে। ইরফাদ ধীর গলায় বলে, ইভা, ইভা যদি নতুন লাইফ শুরু করতে চায় তাহলে ও যা চায় তাই হবে। তবে টুম্পাকে দিব না, ওকে আমি রেখে দিব। আমি রেখে দিব মানে তোমার আত্মার মানুষ তোমার কাছে থাকবে। আর ইভাপু, ইভার জীবন ইভার ডিসিশন নিবে। আমার ভাইকে ছেড়ে দিবেন না? বাচ্চাদের মতো কথা বলছো। আমার হাতে কিছু আছে নাকি? অপরাধীরা অপরাধ অনুযায়ী শাস্তি পাবে। আমি কখনো আপনাকে কিছু জিজ্ঞাসা করিনি। আমি বিশ্বাস করি আপনি কোনো অন্যায় করবেন না। তবে আজ একটা প্রশ্ন করি। অফকোর্স, সিনথিয়া ধীর গলায় বলে, আমার বাবা কোথায়? এরফাদ সিনথিয়ার চোখের দিকে তাকিয়ে বলে, যদি বলি তোমার বাবাকে আমি মেরে ফেলেছি, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমার বাবা কোথায়? হুম। এহেম কথায় চোখ দুটো আপনা আপনি গোল গোল হয়ে যায়। কোমল কপালটুকুতে ভাঁজ পড়ে। ইরফাদ সোজা হয়ে বসে, অনেকটা ঝুঁকে আসে সিনথিয়ার দিকে। তারপর ধীর গলায় বলে, কি ছেড়ে যাবে? সহসায় টোকা পড়ে দরজায়। পূর্বের ন্যায় বসে ইরফাদ। রেদওয়ানুর রহমান ডাকেন, ইরফাদ। দাঁড়িয়ে যায় সিনথিয়া। ইরফাদের সাথে সাথে বলে, বাবা, ভেতরে আসো। সিনথিয়া কোমল গলায় বলে, বাবা আসুন। রেদওয়ানুর রহমান ভেতরে প্রবেশ করেন। সিনথিয়া চেয়ারে এগিয়ে দেয়। তারপর নিঃশব্দে দরজার দিকে পা বাড়ায়। রেদওয়ানুর রহমান চোখ ফিরিয়ে বলেন, কোথায় যাচ্ছ মা? বাইরে যেতে হবে কেন? বসো এখানেই। সিনথিয়া দাঁড়ায়, আবার ধীর পায়ে পূর্বের জায়গায় দাঁড়িয়ে থাকে। রেদওয়ানুর রহমান বসেন ছেলের পাশে। ছেলের বলিষ্ঠ হাতের ওপরে হাত বুলিয়ে দেন আর কোমল গলায় বলেন, আব্বা, এখন কেমন লাগছে? ইরফাদের চোখে মুখে শান্তির ছোঁয়া। ওষ্ঠধর হালকা করে ছড়িয়ে বলে, সকাল থেকে 1000 বার জিজ্ঞাসা করেছো বাবা, আমি তো বলেছি আই ফিল বেটার। সন্তান অসুস্থ থাকলে বাবা মায়ের হৃদয় শান্ত থাকে না। প্রতি সেকেন্ডের ভালো মন্দের খবর না শুনলে অন্তর ঠান্ডা হয় না আব্বা। তুমি বাবা হও, তুমি বোঝো। শেষের কথাটা শুনে এক পলক তাকায় ইরফাদ সিনথিয়ার চোখের দিকে। চোখে চোখ পড়তেই অজানা কারণেই শরীর হিম হয়ে আসে। কেন, কি কারণে তার কারণ জানা নেই। চোখ সরিয়ে দৃষ্টি নিচু করে সিনথিয়া। ইরফাদ চোখ ফিরিয়ে নেয়, রেদওয়ানুর রহমানের দিকে ফিরে যায়। বাবা, সাজিদ কেন এসেছিল? তুমি লোকেশন কেন দিলে? আমি তো নিষেধ করেছিলাম বাবা। আমার মনে হয় সাজিদ ইভার সাথে কথা বলে। ইভা তোর ব্যাপারে না বললেও ছেলেটা বুঝতে পেরেছিল বাসায় কিছু হয়েছে। বাসায় এসেছিল, যেহেতু বাসায় কেউ নেই ওই জন্য আমাকে কল দিয়েছিল, আর এই জন্যই বলা। নিষেধ করেছিলাম তো বাবা। আচ্ছা বাবা, সরি। ইভা কি চাচ্ছে এখন? কিছুই বলেনি, কথা বলে দেখতে হবে।
সাজিদ তো অনেকদিন হলো বলে, তুই ছিলি না তাই বিষয়টা পিছিয়ে আছে। আজ বাসায় ফিরে ইভার সাথে একবার কথা বলিস, সম্মতি থাকলে না হয় সাজিদের ফ্যামিলিকে ডেকে নিব। আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই বাবা, ইভার লাইফ, ইভার ডিসিশন। আমার চোখে দেখা ছেলেদের মধ্যে সাজিদ অন্যতম। সো আমার কোনো কথা নেই, তবে টুম্পাকে আমি আমার কাছে রাখতে চাই। এইটুকুন বাচ্চা মা ছাড়া থাকবে, আর ইভা টুম্পার লাইফ রিস্ক বা অন্য কোনো প্রবলেম ফেস করুক, কোনো ট্রমার মধ্যে বড় হোক, আমি এটা চাই না। আমার প্রথম সন্তান হিসাবে ও বড় হবে। আমি জানি তুই ওকে সবচেয়ে বেশি ভালো রাখবি, তবে বাচ্চা তো মাকে প্রয়োজন, মায়ের প্রয়োজন, মায়ের আদর ও পাবে। ওর যখন যেতে ইচ্ছে করবে তখন যাবে, শুধু ওর দায়িত্বটুকু পালন করব, যাতে কারোর ওপরে ভার না হয়। আমাদের কাছে থাকলে আমি জানি সিনথিয়া ওকে আগলে রাখবে, যতটা নিজের সন্তানকে আগলে রাখে। এতটুকু বলেই সিনথিয়ার দিকে তাকায় ইরফাদ, তারপর বলে, কি, পারবে তো? সিনথিয়া চুপ করে নিঃশব্দে মাথা নাড়ায়, তবে অন্য একটা ব্যথায় বুকটা ভার হয়ে আসে সিনথিয়ার। নিঃশব্দ নীরবে দাঁড়িয়ে থাকে সিনথিয়া, সময়ের অপেক্ষা। 1 মিনিট সময় পেলেও ইরফাদের সাথে এই ব্যাপারে কথা বলবে সিনথিয়া। বাসায় ফেরার পর সুসজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন সাদা ধবধবে ড্রয়িং রুম, আধুনিক ডিজাইনের সোফায় বালিশ ফেলে শুয়ে আছে ইরফাদ, বসে আছেন রেদওয়ানুর রহমান। কড়ালিকারের চা আর স্ন্যাক্স নিয়ে আসা ইভা, সিনথিয়াও আসে সাথে। ট্রে থেকে চিকেন স্যুপের বাটিটা ইশারায় দেখায় সিনথিয়াকে, তারপর বলে, ভাইয়াকে দাও, আর চা বাবাকে। সিনথিয়া চুপচাপ কাজ করে। রেদওয়ানুর রহমান চায়ের কাপটা তুলে নেন, তারপর বলেন, ইভা, বসো তো আম্মা, তোমার সাথে কিছু কথা আছে। এই মুহূর্তে কি নিয়ে আলোচনা হবে সিনথিয়া তা জানে, তাই চুপচাপ সোফা পেরিয়ে নিজের রুমে ফেরার জন্য পা বাড়ায়। ঠিক ওই মুহূর্তে রেদওয়ানুর রহমান ডাকেন, সিনথিয়া, এখানে আসো। ইরফাদ উঠে বসে, বাটি থেকে ধোয়া ওঠা স্যুপ চামচ নাড়িয়ে তুলে নেয়। রেদওয়ানুর রহমান চায়ের কাপে গাঢ় চুমুক দিয়ে বলেন, তুমি এই বাড়ির মেম্বার, সকল আলোচনায় তুমি থাকবে, তোমার মতামত জানাবে। তুমি এই বাসার অংশ, এইখানে তোমার কর্তৃত্ব অনেক বেশি। তুমি এই বাড়ির বউ, আমার ইরফাদের অর্ধাঙ্গিনী। সুতরাং কোনো আলোচনা থেকে নিজেকে দূরে রাখবে না। বসো ইরফাদের পাশে। সিনথিয়া নিঃশব্দে ধীর পায়ে বসে ইরফাদের পাশে। ইভা বসে সিঙ্গেল সোফায়। রেদওয়ানুর রহমান চায়ের কাপে চুমুকের ফাঁকে ফাঁকে কথা বলেন, আমি সবসময় তোমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছি। যে কোনো প্রবলেম, যে কোনো ডিসিশন নেওয়ার আগে আমার সাথে ডিসকাস করে নেওয়ার সুযোগ দিয়েছি। আলোচনার বেলায় আমি তোমাদের বাবা, বন্ধু নই। তবুও কোনো বিষয় আমাকে বলতে আনিজি লাগলে ভাইয়াকে বলবে, না পারলে চিরকুট লিখবে। এরপর আমি আমার সিদ্ধান্ত জানাবো। বাবা হিসাবে অবশ্যই সন্তানের ভালোটাই আমি চাইবো। এখন কাজের কথায় আসি। সাজিদ অনেকদিন ধরেই আমাদের বাসায় আসা যাওয়া করে। তার পার্সোনালিটি, তার বিহেভিয়ারে সত্যি মুগ্ধকর। তা না হলে তেমন সম্পর্ক থেকেও এই বাসায় আসা যাওয়া করতে পারতো না। রিসেন্ট ছেলেটা কিছু বিষয় ক্লিয়ার করেছে। এখন আমি আর ইরফাদ এই বিষয়ে অবগত যতটা সাজিদ বলেছে, কিন্তু তোমার মতামত জানা প্রয়োজন। লজ্জাবতী গাছে নুয়ে পড়া পাতার মতো মাথা নুয়ে ফেলে। বাবা ভাই খুব বন্ধু সুলভ আচরণ করলেও কিছু বিষয়ে মুক্তভাবে কথা বলা যায় না। ইরার নিচু মাথাটা দেখে ইরফাদ বলে, সব ক্লিয়ারলি বল, না হলে বুঝবো কি করে? ইভা মাথা নিচু করে বলে, তোমরা যা ভালো বোঝো। ইরফাদ সুপের বাটিটা টি টেবিলের ওপরে রাখে, তারপর এক পা মেঝেতে নামায়, বালিশটা পিঠের নিচে দিয়ে শরীর এলিয়ে দেয়, তারপর বলে, ডিসিশন তোমার, আমরা শুধু দেখবো ডিসিশনটা ঠিক কিনা। সাজিদ ভালো ছেলে, তোমার ইচ্ছা থাকলে আজকেই ডাকবো তাদের। এহেম কথায় বুকের মধ্যে কেঁপে ওঠে সিনতিহার। সবটা এখানেই ছিন্ন হয়ে যাবে, এখানে ইতি টানা হবে। তার যে খুব অশান্ত লাগছে। রাফসানের সেই শেষ রূপটা, সে তো নিজের ভুল বুঝতে পেরেছে, ভালো হতে চেয়েছে। ওই যে রিসোর্টের দিনগুলো, তার ভাইয়ের চোখে টুম্পার জন্য দুর্বলতা দেখেছে। অনুতাপের উত্তাপে রাফসান ঝলসে যাচ্ছিল। তাকে কি একটা সুযোগ দেওয়া উচিত নয়? হাতের শক্তিটা ক্রমশ শূন্য হয়ে আসছে।
সোফার কর্নারে বসে থাকা সিনথিয়া অজান্তেই মেলে রাখা ইরফাদের পায়ের তালুর ওপরে হাত রাখে। উষ্ণ পায়ের বরফ শীতল হাতের স্পর্শ পেয়ে জমে যাওয়া সিনথিয়ার পানে এক পলক তাকায় ইরফাদ। তারপর ইভার উদ্দেশ্যে বলে, আজ কি ডাকবো? ইভা মাথা নুইয়ে রেখে জবাব দেয়, ভাইয়া, পার্সোনালি আমার কোনো ইচ্ছে নেই নেক্সট কোনো সম্পর্কে জড়ানো। তবে টুম্পার কথা ভেবে আমি ভেবেছিলাম বিষয়টা। সাজিদ ভাই টুম্পাকে খুব ভালোবাসে, ওই জন্য ভেবেছিলাম আর কি। পাস্টের কিছু ঘটনায় এই কয়েকটা বছরে যা যা ফেস করেছি, টুম্পার উপর আর কোনো ইফেক্ট না পড়ুক। আমার একটা বিষয় ক্লিয়ার করার আছে, আমি তো সিঙ্গেল ছিলাম, তাই তখন টুম্পার সমস্ত ভার আমি বহন করতে পারিনি। এখন সিনথিয়া আছে, টুম্পা আমার কাছেই থাকবে। ওকে ছাড়া তো আমি বাঁচবো না ভাইয়া। ওর জন্যেই সাজিদকে একসেপ্ট করতে চেয়েছি। তুমি ওকে নিয়ে নিলে আমি কোনো নতুন লাইফে যাব বলো? আমি এখানেই থাকবো। ওকে পুরোপুরি নিতে চাইনি, ও আমার কাছে পার্মানেন্ট থাকবে। তোমার কাছেও যাবে যখন যেমন খুশি। শুধু ওর জীবনের সমস্ত কিছুর দায়িত্ব আমি পালন করব। তাহলে বিয়ের বিষয়টা থাক। জীবনে ভুল থাকবেই, রং চয়েস, রং ডিসিশন নিয়ে জীবন নষ্টের পর যদি জীবনকে নতুন করে সাজানোর সুযোগ থাকে, তাহলে কেন তুমি জীবনকে সুযোগ দেবে না? আমি দেইনি? টুম্পার জন্যই এমন ডিসিশন নিয়েছি আমি। আমি ওকে বন্দি করে রাখতে চাইনি, ওকে আমার কাছে রাখতে চাই, যাতে ওর লাইফ রিস্ক না থাকে, কারো জীবনের বোঝা না হয় বাচ্চাটা। ও একটা স্বাধীন লাইফ লিড করবে, যেখানে এই সকল বিচ্ছেদের বিষণ্ণতা টুম্পাকে না স্পর্শ করে। সর্বোপরি ওর একটা ভরসার জায়গা থাকবে, ওর মাথার উপরে একটা ছাদ থাকবে। জীবনের কোনো একটা পর্যায়ে ও যেন ইনসিকিউর ফিল না করে। তাহলে তো হয়েই গেল ভাইয়া, আমার আর বিয়ে করার কি দরকার? জীবন খুব সংক্ষিপ্ত, আর সংক্ষিপ্ত জীবনে ভালো থাকার অধিকার সবার আছে। তুমি কি সারা জীবন অতীত ভেবে কাঁদবে? এভা নীরব নিস্তব্ধ চোখে তাকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে সিনথিয়া বলে, আপু যখন চাচ্ছে না। ইরফাত চোখ তুলে তাকায়, চোখের দৃষ্টি গরম উত্তাপে চুপ হয়ে যায় সিনথিয়া। অতঃপর ইরফাত বলে, ইভা, যে মানুষটা তোমাকে ভালোবেসে গ্রহণ করতে চাচ্ছে, তুমি তাকে কেবল বাচ্চার জন্য একসেপ্ট করতে চাচ্ছ। এই বিষয়টা চোখে লাগছে আমার। যাকে অনুভব করানো, তাকে কেন বিয়ে করো না? আর তার লাইফ তো একটাই, তার জীবনের সকল অপূর্ণতা, বিষণ্ণতা, একাকিত্ব যদি পার্টনারের স্পর্শে দূর না হয়, তাহলে তাকে এমন জীবন কেন দিবে যাকে তুমি ভালোবাসতে পারবে না, অনুভব করতে পারবে না? তার সাথেই জীবন জড়ানো উচিত, যাকে তুমি অনুভব করো, যাকে তুমি ভালো রাখতে পারবে। ওনার সাথে কয়েকদিন কথা হয়েছে আমার, মানুষটা ভালো। তবে টুম্পার প্রতি ওনার ভালোবাসা থাকায় আমার মনে একটু সফট কর্নার তৈরি হয়েছে। তাহলে রাতে সাজিদদের ফ্যামিলিকে ডাকি। টুম্পাকে ছাড়া আমি এমন চিন্তা করতেই পারবো না। টুম্পা ভালো থাকবে, তোর কাছেও আমাদের কাছেও। ওর দুটো পরিবার, ওর যেখানে খুশি ও থাকবে। একান্তই কখনো কোনো প্রবলেম ফেস করলে টুম্পার দায়িত্ব আমার। তুই শুধু সম্মতি দে। খুব ভয় লাগছে ভাইয়া। যদি বলতে কিছু নেই, রাইট পার্সন হলে লাইফটাকে সেকেন্ড চান্স দেওয়া উচিত। তুই সম্মতি দিলে আমি আজ রাতেই কল দিব। রেদওয়ানুর রহমান বলেন, আমার একটা ইচ্ছা আছে। যেহেতু সিনথিয়া কেস সলভ না হওয়া অবধি বাসায় যেতে পারবে না, দুটো সন্তান আমার। আমি চাই দুটো প্রোগ্রাম একদিনেই হোক। আমার দুটো বাচ্চা আমার সামনে নতুন জীবনে পদার্পণ করুক। উপরওয়ালা শান্তি দিক পৃথিবীর সমস্ত সন্তানের বুকে। সাথে আমার বাচ্চা দুটোর হৃদয় বরফ শীতল হোক। সাজিদের বাসায় কল দেওয়া হলে তারা জানায় কাল আসবে, তাই আজকে রাতে কোনো আয়োজন নেই। রাতের খাবার শেষে নিজস্ব কক্ষে সবাই। সিনথিয়ার মন পাথরের মতো ভার, গম্ভীর। যা হচ্ছে সব মিলিয়ে অশান্ত হৃদয়ে উত্তাল ঢেউ থামছে না। ইরফাদের কোলের ওপরে ল্যাপটপ, মন ডুবিয়ে কাজ করছে সে। অশান্ত সিনথিয়া হাঁসফাঁস করছে। অনুতপ্ত মানুষকে কি একবার সুযোগ দেওয়া উচিত নয়? এই বাসার একটা মানুষ এই বিষয়টা ভেবে দেখলো না। আনমনে আফসা আলোয় পায়চারি করছে সিনথিয়া। ইরফাদ কাজের ফাঁকে চোখ উঁচিয়ে দেখে, তারপর দৃষ্টি দেয় ল্যাপটপের স্ক্রিনে। ফ্রেশ হয়ে এসো, শুয়ে পড়ো। সিনথিয়া থেমে যায়, মনে মনে ভাবে আজ কোথায় ঘুমাবে সে, দোলনায় নাকি ইরফাদের পাশে। সিনথিয়া বলে,
ফ্রেশ তো হয়েছি, এখন কোথায় ঘুমাবো? ইরফাদ সিনথিয়ার দিকে তাকায়, আপাদমস্তক চোখ বুলিয়ে বলে, ড্রেস চেঞ্জ করো, কটন সফট ড্রেস পরে আসো, অথবা স্কার্ট টি শার্টও পরতে পারো। এগুলোতে কি প্রবলেম? ঘুমাতে প্রবলেম হয়? এগুলো তো কটনেরই। সফট না, আমার জামার সাথে হালকা জরি ওয়ার্ক স্টোন আছে, এগুলোতে আমার শরীরের আছে, তাই না? আপনার কি সমস্যা? শরীরটা তো আর আলাদা থাকে না, আমার বুকের ওম খুঁজতে আসে। ড্রেসটা সফট না থাকলে জড়িয়ে ধরে ফিল পাওয়া যায় না। সো অলওয়েজ সফট ড্রেস পরবে। সিনথিয়ার মাথায় একটা চক্কর দেয়। কি চিন্তা ভাবনা রে বাবা, এমনটা তো সে কখনো ভেবে দেখেনি। সাদা রঙের কোমল নরম ঢিলেঢালা টি শার্ট, কটনের স্কার্টটা লাল রঙের। টি শার্টের পেছনের অংশের নেক ভি আকৃতির। আয়নায় দেখা যাচ্ছে পিঠের কালো তিলটা। হাত দুটো বড় শূন্য আকৃতির, ছোট ছোট ফিতা দিয়ে চুল বাঁধা। চুলগুলো বিনুনি পাকায় সিনথিয়া। তারপরে ধীর পায়ে কক্ষে প্রবেশ করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। ইরফাদ ফিরে তাকায়। মাশাল্লাহ, আজকে খুব বেশি সুন্দর লাগছে, আসুন আসুন। সিনথিয়া ধীর গলায় বলে, দোলনাটা নামিয়ে দিন, আমি আজ ওখানেই ঘুমাই। দূরত্ব বাড়াচ্ছেন ম্যাডাম? আপনার যে ঘুম হয় না, অসুস্থ স্বামীকে ফেলে দোলনায় ঘুমাবেন? আপনি তো নির্জন রাস্তায় আকাশ বাতাস কাঁপিয়ে কথা দিয়েছিলেন ভালোবাসেন, ভালো রাখবেন, তাহলে এত পালাই পালাই কিসের আপনার? না মানে, আসুন, বুকটা ফাঁকা আছে, আপনার ঘুমটা দীর্ঘ, শান্তির, স্বস্তির হওয়ার জন্য আমি অলওয়েজ রেডি। আমার কোনো কাজে আপনি অসন্তুষ্ট? আমি কি ভালোবাসতে পারছি না, ভালো রাখতে পারছি না? আপনি হসপিটালের গত সময়ে আমার কেবিনে বেড থেকে নামেননি, এতগুলো নার্সের কথা আপনি অমান্য করেছেন। এই প্রথমবার আপনার জন্য আমি ক্ষমতার অপব্যবহার করেছি ম্যাডাম। আপনাকে কাছে রাখার জন্য হসপিটালের রুলস ভেঙেছি। তবে সব বুঝলাম, রাতে চুপি চুপি পায়ের তালুতে কি করছিলে? সিনথিয়া লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। এই লোক তাকে জ্বালিয়ে মারবে এখন, সব বুঝেও কেন মুখে বলছে না এইসব। ইরফাদ সিনথিয়ার বালিশটা ঠিকঠাক দিতে করে বলল, পায়ের তালুতে অজস্র চুমি। এই পুরো আমিটা কি করলাম বলো তো? আমার মুখটা কি খুব বাজে দেখতে? উঠে আসুন ম্যাডাম, আপনার শীতল ওষ্ঠে আমাকে ছুঁয়ে ধন্য করুন। সিনথিয়া পিটপিট করে তাকায়। এ কি অবস্থা! এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে জানলে তো রুমেই আসতো না সে। সিনথিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। নীরব নিস্তব্ধ সিনথিয়াকে দেখে ইরফাদ বলে, তুমি আসবে নাকি আমি উঠবো? সিনথিয়া দোটানায় পড়ে যায়। বুকের মধ্যে নতুন অনুভূতি ধিকি ধিকি চলছে। প্রথম দিনের মতো অজানা অনুভূতিতে কাঁপছে হৃদয়। তবু ধীর পায়ে উঠে যায় বিছানায়। গুটি সুটি মেরে শুয়ে পড়ে ইরফাদের পাশে। ইভার হাতে তোলা পাতলা হালকা সুতির কাজের নকশি কাঁথাটা টেনে নেয় ইরফাদ। অতঃপর, ভালোবাসো? সিনথিয়া চোখ উল্টে বন্ধ করে নেয় চোখ। ইরফাদ আরেকটু দূরত্ব কমায়। ঘন উষ্ণ শ্বাস পড়ছে সিনথিয়ার কপাল জুড়ে। সিনথিয়া নৈশব্দে তলিয়ে যায়। তবে তার হৃদযন্ত্রটা দাপিয়ে চলতে শুরু করে দুর্নিবার। ইরফাদের শীতল গলায় বলে, বলো, কি ভালোবাসো? সিনথিয়া মাথা ঝাঁকিয়ে বলে, হুম। কি হুম? ভালোবাসি। এত লজ্জা কোথা থেকে এসে ভর করলো সিনথি? বিরক্ত লাগে না আপনার? একটুও না। আমি একটা কথা বলতে চাই, প্লিজ একটু ভেবে দেখেন। আমি না স্বস্তি পাচ্ছি না। ইভা আপুকে প্লিজ বিয়ে দেবেন না। ভাইয়ার আসার অবধি একটু ওয়েট করেন। ছেলে মানুষই করো না সিনথিয়া। ইম্যাচুরিটি, পাগলামি, ছেলে মানুষই আমি উপভোগ করি। তবে কিছু ক্ষেত্রে ইম্যাচুরিটি বেমানান। নিজেদের সম্পর্কের মধ্যে থার্ড পার্সন টেনে সম্পর্কটাকে নষ্ট করো না। তোমার ধারণা আছে রাফসান কি কি করেছে? যাই করুক, ভাইয়া তো অনুতপ্ত। অনুতপ্ত মানুষকে তো একবার সুযোগ দেওয়াই উচিত। তুমি ভুলে গেছো কি রাফসান ইভার সাথে কি কি করেছে? ওকে ওই বিধ্বস্ত অবস্থায় কোথায় রেখে এসেছিল? আমি ভাইয়াকে বলেছিলাম, ভাইয়া আমার মাথায় হাত রেখে বলেছে এমন কিছুই সে করেনি। তুমি কি ভুলে যাচ্ছ রাফসানের অপরাধ? এই অপরাধের মাস্টার মাইন্ড আমার ভাইয়া নয়। ভাইয়াকে কেউ ম্যানুপুলেট করতো, তার ব্রেন ওয়াশ করা হতো। তবুও সে অপরাধী আমি জানি। তবে ফাঁসির আসামি তো আর না। যদি একদিনের জন্য ছাড়া পায়, তবুও তাকে একটা সুযোগ দিন। তুমি পারবে? আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট আছে,
তাকে আমি মুক্ত করে দিয়েছি, তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তবে আছে ঘৃণা। এই ঘৃণা কোনো কিছু দিয়ে রিমুভ করা যাবে? তাকে আরেকবার সুযোগ তো দূর, তার মুখোমুখি হওয়ার ইচ্ছে আমার নেই। তুমি পারবে রাফিকে ক্ষমা করতে? নিজের জায়গায় না, অন্যের জায়গায় দাঁড়িয়ে অন্যের বিচার করাগুলো সহজ। সবার জীবনে কি সব দুর্ঘটনা সেম এসপি সাহেব? দুর্ঘটনা সেম না হলেও কিছু কিছু ঘটনার তিক্ততা এত বেশি যে প্রিয় মানুষটাও মন থেকে উঠে যায়। আর একবার মন থেকে উঠে গেলে সেই জায়গায় সেকেন্ড টাইম তাকে বসানো যায় না। আপুদের বিষয়টা ভিন্ন, ওদের একটা বাচ্চাও আছে। ওই বাচ্চার দিকে তাকিয়ে যদি, ইভা অনেক আগে ডিভোর্স পেপার সাইন করেছে সিনথি, ওইটা তো আর ইসলামিক দৃষ্টিতে ডিভোর্স হয় না। আপনি আপুর সাথে একবার আলোচনা করুন, আমার খুব অশান্তি লাগছে। সিনথি, আমাকে ফোর্স করো না, আপনি একবার তো জানান। কথা বলিও না সিনথি, ঘুমাও। রাগ করছেন কেন? আমি কি খুব খারাপ কিছু বলেছি? আমার ভাইয়া অনেক বড় অপরাধী, ক্ষমার অযোগ্য। তার একটা বাচ্চা আছে, সে জানতোই না, জানার পর সে দুর্বল হয়ে পড়েছে। এটা কি আপুকে জানানো উচিত নয়? সে পাস্ট লাইফের মানুষের কাছে ফিরে যাক না যাক, ওইটা তার পার্সোনাল ম্যাটার। কিন্তু বাচ্চাটা আমার ভাইয়ের, সে মুক্তি পেয়ে যদি বাচ্চার দাবি করে, আপুর জীবনে আরেকবার ঝড় উঠবে। আমি তো মানতে পারছি না। ডোন্ট ওয়ারি, যখন আমি শিওর হব বাচ্চা তোমার ভাইয়ের কাছে নিরাপদ, আমি নিজে দেখা করতে নিয়ে যাব তোমাকে। আমার আর একটা প্রশ্ন আছে, বলে ফেলো। বাবা ফোন করে একটা কথা বললেন। আমার শ্বশুর বাবা কি জানেন আমি সম্রাট শাহজাহানের মেয়ে? না, এই বিষয়টা তো ধোঁয়াশায় রয়ে গেছে এসপি সাহেব। শ্বশুর বাবা জানলে তো আমাকে মেনেই নিবেন না। কেন নিবে না? আমার বাবা বলেছেন সম্রাট শাহজাহানের সাথে আপনার বাবার একটা বড়সড় ঝামেলা ছিল। এই বিষয়ে আমি কিছু জানতে চাই না, তবে রাফসান আমার ভাই, সম্রাট শাহজাহান আমার বাবা, এটা জানার পর তারা আমাকে আর ভালোবাসবে না। ইভা আপু আমাকে আর আদর করবে না, সবাই দূরে ঠেলে দেবে। দ্বন্দ্ব তোমার বাবার সাথে, ভাইয়ের সাথে, তোমার সাথে কি? আমি তাদের রক্ত, ওনারা কি বিশ্বাস করবে আমি অমন অপরাধী নই? সবাই দূরে ঠেলে দিবে আমাকে। আমি আপনাকে হারিয়ে ফেলবো। আমি বিশ্বাস করি আপনি অন্যায়ের সাথে নেই, তাহলে অপরাধ করেই আমার বাবা শাস্তি পেয়েছে। এই বিষয়টা লজিক্যাল। সেই জায়গা থেকে আমি ভরসা পেয়েছি, আপনাকে আঁকড়ে ধরেছি। আপনি কি আমাকে ভরসা করবেন? সবাই দূরে ঠেলে দিলেও আমাকে আঁকড়ে ধরবেন? ইরফাত যখন একবার তোমাকে বলেছে ভালোবেসেছে, তাহলে হৃদয় উজাড় করলেই ভালোবাসে। আর ভালো যখন বাসেই, সকল প্রতিকূলতা উপেক্ষা করে যুদ্ধক্ষেত্রে টিকে থাকার ক্ষমতা সে রাখে। সো ডোন্ট প্যানিক। ইরফাদের শীতল গলার হৃদয় স্পর্শী কথা হৃদয় ছুঁয়ে যায়। অন্ধকারাচ্ছন্ন কক্ষে ডুবে আদুরে বিড়ালের মতো ওম নিতে আসে বলিষ্ঠ বুকে। হৃদযন্ত্রের দুর্বার কম্পনে কান পেতে থাকে সে। ইরফাদের গলার স্বর আরো শীতল। তোমাকে আগলে রাখতে পুরো পৃথিবীর সাথে লড়বো আমি, তুমি শুধু ভালোবাসাটুকু দিও। বৃষ্টি ভেজা ঠান্ডা আমেজে ডুবে আছে সকালের দৃশ্যপট। নামাজ শেষ করে উঠেছে ইভা। ঝিরিঝিরি বৃষ্টি বইছে এখনো। কালো মেঘে অন্ধকার ছড়িয়ে ডুবে আছে আকাশ। চারপাশটা অন্ধকারাচ্ছন্ন। বেলকুনির গাছগুলো তুমুল বৃষ্টিতে নুয়ে পড়েছে। ঝরে গেছে কিছু ফুল। বেলকুনির সাদা টাইলস বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে। বেলকুনি থেকে ফুলগুলো ছোট ঝুড়িতে তুলে নিচ্ছে ইভা। গাঢ় নীল রঙের মাঝে মোমবাতির মতো প্রজ্বলিত আগুনের শিখার মতো অপরাজিতা ফুল যেন জ্বলছে। ফুলগুলো তুলে নেয় ইভা। ফুটন্ত গরম পানিতে অপরাজিতা মিশিয়ে চা তৈরি করে কাচের স্বচ্ছ কাপে ঢেলে নেয়। তারপর বিছানায় কাঁথা জড়িয়ে গুটিসুটি মেরে জানালার অদূরে তাকিয়ে গরম ধোয়া ওঠা চায়ে প্রগাঢ় চুমুক দেয় ইভা। বালিশের ওপর অবহেলায় পড়ে থাকা ফোনটা এই নিয়ে 3বার কেঁপে উঠল। হাত বাড়িয়ে ফোনটা কাছে টেনে নেয়। ফোনের স্ক্রিনে ভাসছে সাজিদ ভাই নামক ব্যক্তিটির নাম। ইনবক্সে যায় ইভা। বৃষ্টির জলে ভেসে যাক তোমার সমস্ত বিষণ্ণতা, বিষণ্ণ বিকেল, একাকিত্বের রাত। জরাজীর্ণ হৃদয়ে শুভ্র সকালের মতো ফুল ফুটুক, ঝরে যাক সমস্ত যন্ত্রণা। আমার হৃদয়ের রানী, শুভ সকাল। পরি ছানা ঘুমাচ্ছে, আমার মিষ্টি ছানাকে গুড মর্নিং বলে দিও।
বিশ্বাস করো, যতটা ভালো আমি তোমাকে বাসি ঠিক ততটাই যত্ন আমি টুম্পাকেও করব। তুমি একবার ভরসা করো। আরে, অনলাইনে থেকেও মেসেজ সিন করো না কেন? পরপর এতগুলো মেসেজ পড়ে ইভা চায়ের কাপে আরেকবার চুমুক দেয়, অন্য হাতে কিবোর্ডে টাইপ করে। টুম্পা ঘুমাচ্ছে। তুমি কি কখনোই আমার সাথে স্বেচ্ছায় কথা বলবে না? ইভা দীর্ঘশ্বাস টানে, তারপর দ্রুত আঙ্গুল চালিয়ে টাইপ করে। মন ভাঙা মানুষগুলো মনে হয় এমনই হয় সাজিদ ভাই। একবার বিশ্বাস নষ্ট হলে সেই মানুষটা মনে হয় আর স্বাভাবিক হতে পারে না। তুমি কি আমাকে কখনোই ভালোবাসতে পারবে না ইভা? শুধু নামমাত্র আমাকে বিয়ে করে কি হবে যদি ভালোই না বাসতে পারো? ইভা নিজের মনের সাথে তলিয়ে ভাবে, ক্ষণে ক্ষণে ছাড়ে দীর্ঘশ্বাস। ফোনটা নিজের চোখের সামনে থেকে সরিয়ে রাখে। হৃদয়ের ব্যথা এখনো তাজা। এত সহজ সব নতুন করা শুরু করা। সঠিক মানুষের ভালোবাসা নাকি অতি মুছে দিতে পারে। কতটুকু সত্য জানি না। গুড়ি গুড়ি বৃষ্টির পানে দৃষ্টি খেলে তাকিয়ে থাকে ইভা। কি করা উচিত? মেয়ের জন্য একজন মানুষকে কি মেনে নেওয়া উচিত? কিন্তু হৃদয়ে যে ব্যথা বয়ে বেড়ায় তা কি কখনো বুঝবে? একটা মানুষ ফুলের মতো রঙিন জীবনটাকে আধারে ডুবিয়ে গেছে। সেখান থেকে কি আলো দেখা সম্ভব? জীবনকে এত সহজে দ্বিতীয় সুযোগ দেওয়া যায়? সবাই পারে? চোখ সরিয়ে নেয় ইভা। অতঃপর নিজের ভাইয়ের কথাগুলো স্মরণ করে। ইরফাদ নিজেও ঠকে যাওয়ার তালিকায় একজন। তার হৃদয়ে যে ঝড় বয়ে গেছে তা কি তার জীবনের চেয়ে কম? বরং তার চেয়েও বেশি। সঠিক মানুষের ভালোবাসায় তার জীবনের রং ফিরেছে। একজনের জীবন থেকে অন্যজন কি অনুপ্রাণিত হয়? সবার জীবনে কি দ্বিতীয়বার সঠিক মানুষ আসে? দ্বিতীয়বার কি সবাই ভালোবাসতে পারে? মানব জীবন বড়ই অদ্ভুত। কেউ ভালোবাসা পেয়েও মর্যাদা দেয় না, কেউ চেয়েও পায় না। কিছু মানুষ ভুল করে, সেখান থেকে মুভ অন করে সহজেই। আবার কেউ কেউ থেমে যায় ভাঙা জায়গাতেই। আবার কারো কারোর মুভ অন করার সুযোগই নেই। একজনের জীবন অপরজনের সাথে কখনোই মিলবে না। কতটুকু ভুল করেছেন তার উপর ডিপেন্ড করে মুভ অন করাটা। আপনি ভুলের পথ ধরে যত বেশি আগাবেন আপনার জন্য ফিরে আসার পথ ততই জটিল হবে। হয়েছেও তাই। ভুলটা এতই বেশি যে জীবন মরণের সন্ধিক্ষণে সিদ্ধান্তহীনতায় ঝুলছে এসে। না পারছে ফিরে আসতে, আর না পারছে এগিয়ে যেতে। ভাবতে ভাবতে ভাবনার জগতে তলিয়ে যাওয়া ইভার তাল ফেরে ফোনের মৃদু কম্পনে। ফোনটা অনিচ্ছাকৃতভাবে আরেকবার হাতে তোলে ইভা। অতঃপর, ইভা, ভালোবাসা নাকি ভালো রাখাই অন্য রূপ? ভালো রাখার শক্তি আমার আছে। পৃথিবীর সবাইকে খারাপ মনে করো না। সব পুরুষ যদি খারাপই হতো পৃথিবীতে এত এত নারী পুরুষদের ছায়া তলে থাকতো না। আমার স্পর্শে, আমার উপস্থিতিতে তোমার চোখে ভয়, অস্বস্তি, চোখে জল দেখতে হয়। এই জীবন তার চেয়ে ভারী কিছু হবে না। তবে এতটুকু বলতে পারি, অতটুকু আগলে রাখবো যতটা আগলে রাখলে তুমি এক ঘুমের সকাল পাবে। ঠান্ডা হাওয়ায় উড়ে ওঠে ইভার চুলগুলো। ভেসে আসা দুঃখের ভেলাই করে ভাসতে থাকে ইভা। সুন্দর একটা সহজ জীবন হতো। ভালোবাসায় ভরপুর ডাল ভাত খেয়ে বেঁচে থাকা যেত। ছোট্ট সংসার হতো। অপর প্রান্তের মানুষটা ভালোবাসতো, আগলে রাখতো। এত কঠিন জীবনে সে সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে পাঁজর ভেঙে যায়। একাকী নিরালায় নিভৃতে ভাবতে গেলে যে ঝড় বয়ে যায়, সেই ঝড়ের তাণ্ডবে হৃদয় ভেঙে ভেঙে একাকার হয়ে যায়। ভালোবাসা দেখতেও ভালো লাগে, অনুভব করতেও ভালো লাগে, কিন্তু ভাঙা মন নিয়ে ভালোবাসতে যে ভয় লাগে। আত্মবিশ্বাসের অপরাধ বোধ হয়। ইভা, আজ বাসা থেকে আমাদের পরিবার তোমাদের বাসায় যাবে। সমাজটা তো জানো, তবু আমি অনেক কষ্ট করে সব বুঝিয়ে মানিয়ে নিয়েছি। এমন কাজ করো না আমি আমার পরিবারের সামনে মাথা তুলে দাঁড়াতে পারি। গুঁড়ো বালির মতো বৃষ্টি যেন এক ঝটকায় রূপ বদলে ঝড়ও পরিণত হলো। শেষ কথাটা চোখে পড়তেই ইভার বুকে তাণ্ডব শুরু হলো অবলীলায়। ধোঁয়াশার ধূম্র জাল ভেদ করে মনের কথাটা পরিস্ফুটিত হয় না। কখনো কখনো মুভ অন করাটা মৃত্যুর চেয়েও কঠিন হয়ে দাঁড়ায়। সবাই সহজে মুভ অন করতে পারে না। দ্বিধা দ্বন্দ্বের দেওয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে বেরিয়ে আসতে পারে না ইভা। ধোঁয়াশার ধূম্র জালে আটকা পড়ে তার হৃদয়। নতুন করে ভালোবাসা
হ্যাঁ, এত সহজ নয়, সবাই পারে না। ইভা আঙ্গুল চালিয়ে লেখে। আমার দম বন্ধ হয়ে আসছে। আই নিড টাইম। ইভা, কি বলছো? এই শেষ সময়ে এসে এভাবে গুটিয়ে নিও না। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন। টুম্পা আমার কলিজার টুকরা, ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না। ও জন্মের পর থেকেই আমি ওর খুব কাছাকাছি থেকেছি। জন্ম দিলেই তো আর বাবা হওয়া যায় না। ও কাছে এলে মনে হয় আমার বাচ্চা, আমি ওর বাবা। পৃথিবীতে এমন ঘটনা কি সত্যি নেই? কোনো পুরুষ কি অন্যের বাচ্চাকে মেনে নেয়নি, ভালোবাসেনি? যদি নাও বেঁচে থাকে, আমি পৃথিবীর বুকে লিখে যেতে চাই, জন্ম না দিয়েও বাবা হওয়া যায়। ইভার বুকের পাঁজর ভার হয়ে আসে ক্রমে। ফোনের কিবোর্ডে টাইপ করে ইরফাদের নাম্বার। ভাইয়া, তোমার সাথে একটা বিষয় ডিসকাস করার ছিল। জানালার দরজা বন্ধ, অন্ধকারাচ্ছন্ন চার দেওয়াল। ইরফাদের বাহুডোরে ঘুমন্ত এলোকেশী মেয়ে বুকের উষ্ণ ওমে বেঘরে ঘুমাচ্ছে। সাইড টেবিলে মৃদু আওয়াজে চোখ খুলে তাকায় ইরফাদ। অন্ধকার ঠান্ডা আমেজে নকশি কাঁথা জড়ানো উষ্ণ ভালোবাসাটুকু বুকে জড়িয়ে এলোকেশীর মায়ায় প্রগাঢ় চুমু বসিয়ে অতঃপর বুকের উষ্ণ আঁচ থেকে মুক্ত করে এলোকেশীর মাথাটা। অতঃপর ইভার মেসেজ দেখে চোখ বুলিয়ে নেয়। তারপর আঙ্গুলের দাপটে দ্রুত টাইপিং করে। আমার রুমে আয়, 1 মিনিটের জন্য। বিছানার ওম ছেড়ে উঠে বসে ইরফাদ। ফোনের মেসেজ আসে, বউ উঠেছে, ঘুমায়। তাহলে পরে যাব। আবার পরে কিসের? ও সব জানে। মানুষের সুখ দুঃখ বোঝার মতোই মেয়ে ও, ইমোশনাল। ঘুমের ডিস্টার্ব হবে যে। আরে আয় তো। 1 মিনিট হওয়ার কয়েক সেকেন্ড পূর্বেই দরজায় কড়া নাড়ে। ইরফাদ ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নেয়। দরজা খোলা আছে। ধীর পায়ে ঘুমন্ত বাচ্চাটাকে কাঁধে আগলে নিয়ে কক্ষে প্রবেশ করে ইভা। সাইড টেবিলের ওপরে মৃদু আলোর লাইটটা অন করে দেয় ইরফাদ। নিজের সাইডে জায়গা করে ইরফাদ। ঘুমন্ত বাচ্চাটাকে কোলে তুলে কোমল আলিঙ্গনে বুকে নেয়। কাঁথা টেনে ঢেকে নেয় ইরফাদ। অতঃপর ধীর গলায় জিজ্ঞাসা করে, কি হয়েছে? তুমি কি সাজিদ ভাইয়ের সাথে কথা বলেছো ভাইয়া? হুম। আমার মনে হয় আমার সময় দরকার ভাইয়া। খুব আপসেট লাগছে আমার। তুই সাজিদের সাথে কথা বলিস না? আমি যতটুকু জানি তোমাদের মধ্যে কথা হয়। কাল তো তোর কাছে মতামত নিয়েই কল দিলাম। ভাঙা হৃদয় কখনো জোড়া লাগে না ভাইয়া। দ্বিতীয়বার কাউকে ভালোবাসা যায়? জীবন যদি ভুল পথে এগিয়ে ধ্বংসের মুখে পড়ে, ভুল মানুষকে ভালোবেসে বিষণ্ণতার আধারে ডুবে যায়, যেখানে নিজের কোনো ভুল নেই, বিনা দোষে যদি কেউ ছেড়ে চলে যায়, তাহলে প্রত্যেক মানুষের উচিত সঠিক মানুষের জন্য জীবনকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া। যে মানুষটা তোকে মাঝ পথে ভেঙে চুরে ফেলে দিয়ে গেল, সেই মানুষটা তো জানে তুই তাকে ছাড়া শূন্য। মাঝ পথে হাত ছেড়ে দিলে তোর জীবনে কেমন ঝড় উঠবে, কেমন তাণ্ডব চলবে সব জানে। সব জেনে বুঝে সে চলে গেল। বিন্দু পরিমাণ অনুতপ্ত হলো না তার জন্য। সারাটা জীবন কষ্ট বয়ে নেওয়া শুধু শুধু মানেই হয় না। আর যদি কখনো অনুতপ্ত হয় ভাইয়া, জীবনের কোনো এক ক্ষণে, যদি সে তার ভুল বুঝতে পারে, তুই কি রাফসানের অপেক্ষা করিস শিভা? মায়াবী টানা টানা আখি পল্লবে ভিড় করে অশ্রুকণা। ইভা চোখ নামিয়ে ফেলে। গরম উষ্ণ জলটুকু টুপ করে পড়ে। ইভা কান্না জড়ানো গলায় বলে, খুব কঠিন একটা প্রশ্ন করি। তুমি কি তোমার পাস্ট ভুলে গেছো? তার অপেক্ষা করেছো কখনো? নো ওয়ান্স লাইফ উইল ম্যাচ অ্যানাদার্স। আমার প্রবলেম তো তোর প্রবলেম আলাদা। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা প্রবলেম আলাদা, গল্প দুর্ঘটনা ভিন্ন, তাই ডিসিশনও ভিন্ন। আমার পাস্ট নিয়ে আক্ষেপ নেই, তার প্রতি অভিযোগ নেই। তার যে অপরাধ, তাকে আমি ক্ষমা করে দিয়েছি। তবে তার ফেরার রাস্তা বন্ধ। পৃথিবীর সব তোড়পাড় করেও যদি সে ব্যাক করতে চায়, তার জন্য বিন্দু পরিমাণ জায়গা আমার কাছে নেই। তাহলে আমার কি করা উচিত ভাইয়া? যেখানে তুমি ভালো থাকবে, জীবনকে উপভোগ করবে, প্রাণোচ্ছল থাকবে, তুমি সেই দিকেই যাবে। ভালো মনে করেই তো একজনকে একসেপ্ট করলাম। সে তো জীবনটা শেষ করে চলে গেল। তখন ছোট ছিলে, এতটাও বোঝার বয়স ছিল না। এখন তুমি ম্যাচিওর, ভালো মন্দ তুমি বোঝো। কোনটাতে তোমার লাইফ রিস্ক, কোনটা তোমার জন্য ভালো, তুমি এখন বোঝো। আমার তো বুঝতে পারছি না ভাইয়া। পৃথিবীর সকল মানুষের সাথে আমার প্রবলেম তো মিলবে না। আজ সাজিদকে গ্রহণ করলে, যদি রাফসান কখনো ফিরে আসে,
আমার বাচ্চার দাবি করে? আমার জীবন তো পুনরায় যতটুকু বাদ আছে ততটুকু ভেঙে যাবে। তুমি রাফসানকে এখনো ভালোবাসো? আমি কিছু বুঝতে পারি না ভাইয়া, আমার শুধু শ্বাস ফুরিয়ে আসে। সে সৎ পথে ফিরলে তুমি তার সমস্ত অন্যায় ক্ষমা করে দেবে? সব ভুলে যাবে? ক্ষমা করার মালিক উপরওয়ালা, তবে তার দেওয়া কষ্ট আমার শিরায় শিরায় ঢুকে আছে। তাহলে আমি দোটানায় ভুগছি ভাইয়া, ওই জন্যই তো তোমার কাছে এলাম। তুমি বলো আমার কি করা উচিত। আমি সাজিদ রাফসান কাউকেই ইন্ডিকেট করে কোনো কথা বলবো না। লাইফ আমার, ডিসিশন আমার। আমার জীবনে প্রতারকের সেকেন্ড চান্স নেই। আমার বোনের জীবনেও আমি অবশ্যই এইসব অ্যালাউ করব না। দুজনের মধ্যে পিন পতন নীরবতা ভেঙে উঠে বসে সিনথিয়া। দুজনের মুখ পানে চেয়ে চুপচাপ বসে থাকে কিছুক্ষণ। অতঃপর নীরবতা ভেঙে সিনথিয়া বলে, আপু কেঁদো না। ভালো থাকার জন্য তোমার মন যা বলে তুমি তাই করো। ইভা চোখের পানি মুছে ধীর গলায় বলে, তার প্রতি আমার ঘৃণা ছাড়া আর কিছুই নেই। তবু ভালোবেসেছিলাম তো, আফসোস রয়ে গেছে। একবার কষ্ট দিয়েছি বাবাকে, ভাইয়াকে, তোমাকে। আর এমন ভুল আমি করতে চাই না। ইরফাত টুম্পার মাথায় হাত বুলানোর ফাঁকে ফাঁকে বলে ওঠে, কাল তোকে জিজ্ঞাসা করেছি, তোর সম্মতিতেই সাজিদকে কল করা হয়েছে। এই মুহূর্তে এসে তুমি এইসব বলছো? তার ফ্যামিলি আছে, যাকে ভালোবাসতে পারবে না? তার সাথে ভেবেচিন্তে কথা বলা উচিত। এই কাজটা কোনোভাবেই একসেপ্টেড না ইভা। পুরো বিষয়টা তলিয়ে ভাবো। আর কখনো কখনো সিদ্ধান্তহীনতায় ভুগে ঠিক ভুল বিচার করা কঠিন হয়ে যায়। এখন কি হবে? জোরপূর্বক বিয়ে করলে সে পাগল হয়ে যাবে। চিন্তারা মাথায় ভিড় করে। রক্তচক্ষুতে টুপ টুপ করে পড়ে কান্নার উষ্ণ জল। ভাঙা গলায় হু হু করে কেঁদে ওঠে ইভা। এখন কি করব আমি? সব কঠিন লাগছে ভাইয়া। পরিস্থিতি বুঝে ইভা উঁচু গলাটা নামিয়ে ধীর গলায় বলে, কুল কুল। ইভার আখি পল্লবে অশ্রুর বন্যা উপচে পড়া কান্না দেখে সিনথিয়ার ঘন আখি যুগলে অশ্রু কণারা ভিড় জমায়। আপনজনের কষ্ট দেখলে নিজের হৃদয়েও সেই কষ্ট নাড়ে। ইভার কষ্ট দেখে হৃদয় যে হু হু করে উঠছে। ইরফাদের কঠিন হৃদয় কখনো কখনো নরম হয়ে যায়। আপনজনের কান্নায় কখনো কখনো অশ্রু বিসর্জন সে কখনোই সাপোর্ট করে না। তবে যখন মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে, তখন কঠিন হয়ে পরিস্থিতি সামাল দিতে হয় না, তখন বন্ধু সুলভ আচরণ করতে হয়। এই মুহূর্তে ইভা যদি ভুল মানুষের স্মৃতিচারণ করে কাঁদতো, তাহলে ইরফাদের আচরণ হতো ইস্পাত কঠিন। তবে বোন যে বিষণ্ণতায় ভুগছে, তাই এই মুহূর্তে তার আচরণ বন্ধু সুলভ। ইরফাদ নরম গলায় বলে, টাইম নাও, নিজের সাথে বোঝো। তোমার মনের ওপর কোনো প্রেশার দিব না। আমার বাচ্চাটার কি দোষ বলো? আমার বাচ্চাটা কেন বাবাকে পেল না ভাইয়া? দুঃখের ভেলায় ভাসতে থাকা ইভার কোমল হৃদয় হু হু করে ওঠে। অসহনীয় যন্ত্রণায় ছটফট করতে থাকা ইভা তরপাতে থাকে। ইরফাদ আবারও ধীর গলায় বলে, পৃথিবীতে সবাই সব পায় না। পৃথিবীতে কিছু প্রশ্নের উত্তর তুমি কখনোই পাবে না। তাই উত্তরহীন প্রশ্নগুলো তুমি ভুলে যাও। কি করে ভুলবো? বিনা অপরাধে আমার বাচ্চাটা কষ্ট পায় ভাইয়া। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে কেন শাস্তি পেতে হয় আমাকে? একাডেমির বাচ্চারা আমার টুম্পার সাথে খেলে না। টুম্পার বাবা আমাকে ছেড়ে চলে গেছে বলে ওরা আমার বাচ্চাটাকে ছাড় দেয় না। আমার এই ছোট্ট বাচ্চাটাকেও না। দুরন্ত টুম্পা আজকাল মনমরা থাকে, কথা বলে না ভাইয়া। ঠান্ডা মাথায় ক্রমেই গরম হয়ে উঠছে ইরফাদের। কান থেকে ধোঁয়া উঠছে। অসুস্থ সমাজ ব্যবস্থায় অসুস্থ মস্তিষ্কের কাজ দেখতে দেখতে সে নিজেও ক্লান্ত। ইরফাদ দাঁতে দাঁত চেপে বলে, আগে বলনি কেন? কয়জনকে তুমি বোঝাবে ভাইয়া? কয়জনকে থামাবে? আমার ভেতরটা যে জ্বলে যায়। আমার ছোট্ট বাচ্চাকে ওরা ছাড় দেয় না। বাচ্চার মা বাবা চায় তাদের বাচ্চা টুম্পার সাথে মিশুক। এই বাচ্চাটার কি দোষ? এই সমাজ কেন বোঝে না আমার কোনো অপরাধ ছিল না? আমার টুম্পার কোনো অপরাধ নেই। চিরকাল নীরবে চোখের জল ফেলা মেয়েটা খোলস ছেড়ে আজ বৃষ্টির ধারার মতো অবিরাম কাঁদছে। চোখের সামনে সবচেয়ে আদরের বোনকে এইভাবে ভাঙতে দেখে একজন ভাইয়ের হৃদয়ের কঠিন বিষয়। ইভা ডুকরে বলে ওঠে, আমার হৃদয় ছারখার। এইটুকু দুঃখ প্রকাশ করার জায়গা নেই আমার।
আমার দুঃখ কেবল আমার হৃদয়ের রক্তক্ষরণ, বাকি সকলের কাছে শুধুই গল্প। এই গল্প বয়ে বেড়াতে আমি আর পারছি না। ফ্রেন্ড সার্কেলের কেউ যোগাযোগ করে না, আমার সাথে কোথাও যাওয়া যায় না, আমাকে অনেক আনন্দ উল্লাসে নিয়ে যায় না, আমাকে কোথাও নেওয়া যায় না। আমার এই পৃথিবীতে কোথাও এক টুকরো জায়গা নেই, কোথাও না। আমি ছাদে যেতে পারি না, কারোর সাথে কথা বলতে পারি না। এই পৃথিবীতে ডিভোর্সিদের কেউ নেই, কোথাও কেউ নেই। আমার জীবন নিয়ে আমার কোনো আফসোস নেই ভাইয়া, কিন্তু আমার টুম্পা, ওর কোনো দোষ নেই। এই পৃথিবীকে আমি কি করে বোঝাই আমার বাচ্চাটা নির্দোষ? বাচ্চাদের পাপ থাকে না, বাচ্চাদের কোনো ভুল থাকে না। ওই দিন একাডেমিতে গিয়ে আমার ভেতর পুড়ে ছাই হয়ে গেছে, ওরা আমাকে জ্বলন্ত আগুনে পুড়িয়েছে। এই দগ্ধ হৃদয়ের ঘা আমার শুকিয়ে আয় না। এই পৃথিবীতে কেউ বোঝে না, বিনা অপরাধে শাস্তি পেতে পেতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। কথাগুলো শুনতে শুনতে সিনথিয়ার চোখ দুটো পানিতে ভিজে ওঠে, দুই হাতে ঢেকে ফেলে তার মুখ। ইভার কান্না তার ভেতরটা এফোড় ওফোড় করে দিচ্ছে। দুজনের কান্নার মাঝামাঝিতে বসে আছে ইরফাদ। ইস্পাত কঠিন চোখ দুটি শুধু রক্তাভ লাল করেছে। ইরফাদ ডান হাতে ইভার মাথায় হাত বোলায় আর ধীর গলায় বলে, নিজের যন্ত্রণা নিজেকেই বয়ে বেড়াতে হয়, এর কোনো প্রকাশ নেই, নেই কোনো ভাগ করার উপায়। যদি ভাগ নেওয়াই যেত, তাহলে আমার বোন প্রতিদিন জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, এটা জেনেও চুপ থাকতাম না। তোর সমস্ত যন্ত্রণা আমি নিয়ে নিতাম। কঠিন মানুষটার হৃদয় যে কতটা নমনীয়, কতটা কোমল, তাই ইভা জানে। ভাইয়ের মুখে এহেম কথায় কান্নার তোড় বাড়ে। কান্না জড়ানো গলায় বলে, আমি কি করব ভাইয়া? প্রতিটা নির্ঘুম রাত আর পারিপার্শ্বিক প্রেসারে আমি খুব হাঁপিয়ে গেছি। এক ঘুমে আমার সকাল হয় না, আমার জীবন অন্ধকারে তলিয়ে গেছে। আলো ঝলমলে দিনগুলো আমার জীবনে আধার নিয়ে আসে। জীবনে এতটুকু স্বস্তি পাইনি, আমাকে কি শুধুই কাঁদতে হবে সারা জীবন? আমি কি কখনো হাসতে পারবো না ভাইয়া? বোনের এহেম কথায় বুকের পাঁজর ভেঙে যেতে চায়। ইস্পাত কঠিন হৃদয় দুলে ওঠে। এক বাহু ডোরে বোনকে আগলে নেয় ইরফাদ। ভাই নামক শান্তির ছায়া তলে ইভার ছোট্ট বাচ্চার মতো মাথা ঠেকায়। হাত বুলিয়ে দেয় ইরফাদ। ছেড়ে রাখা চুল ভর্তি মাথাটার ছোট্ট করে হামি দেয় ইরফাদ। অতঃপর ধীর গলায় বলে, জীবনকে আরেকটা সুযোগ দাও। জীবনে অনেক স্ট্রাগল করেছো তুমি, অনেকটা কঠিন পথ তুমি পেরিয়ে এসেছো। এখন তোমার মুক্তির সময়, স্বাধীন হওয়ার সময়। এত সহজে ভেঙে পড়ার মেয়ে তুমি নও। জীবন কখনো কখনো এমন জায়গায় দাঁড় করায়, পেছনেও ফেরা যায় না, সামনেও আগানো যায় না, আবার মাঝামাঝিতেও থাকা যায় না। জীবনের হিসাব কখনো কখনো এত ভয়ঙ্কর রূপ নেয়, জীবনের প্রতিটা সেকেন্ড বুঝিয়ে দেয় একটা ভুল ডিসিশন জীবন ধ্বংসের জন্য যথেষ্ট। একটা মারাত্মক ভুল ডিসিশনের পর চোখের জল শুকিয়ে গেলেও জীবনের অঙ্ক আর মেলে না। কিছু কিছু ভুলের সংশোধন নেই, ফেরার রাস্তা নেই, শোধরানোর উপায় নেই। কিছু কিছু ভুল শুধু জ্বালিয়ে পুড়িয়ে সব ছারখার করে দেয়। জানি আমি ভাইয়া। বল, একটা মানুষকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করলাম, ভালোবাসলাম, ভরসা করলাম, সেই এতটাই আশ্বাস দিল, শেল্টার দিল, ভালোবাসা দিল, সব দিল। বন্ধু বান্ধব জানলো আমরা মেড ফর ইচ আদার, আর পার্সোনালিটি দেখে চোখে পড়ার মতো। কোটিতে একজন, জাতির ক্রাশ। তার হাত ধরে ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, পরিবার ছাড়লাম, সব ছাড়লাম। অতঃপর সবচেয়ে বিশ্বস্ত মানুষটি হাতে হাত রেখে পৃথিবীর সব উপেক্ষা করে চলে গেলাম। তারপর দেখলাম পুরো নতুন দুনিয়া। সবচেয়ে প্যাম্পায়ার করা মানুষটি আর প্যাম্পায়ার করলো না, ভালোবাসলো না, আগলে রাখলো না। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলাম সে নেই। দিন শেষে আর ফিরলো না। আমার কাছে টাকা নেই, ঘরে খাবার নেই, বাসায় থাকার মতো ভাড়া নেই, বাড়ি ফিরবো, কাছে ফোনটাও নেই, বাসার ফেরার রাস্তাটাও নেই, জব করব লাভিং নেই। এই বিশাল পৃথিবীতে ওই দিন বুঝেছি আমার জন্য এতটুকু জায়গা কোথাও নেই, কোথাও না। একটা রাত কাটানোর মতো মাথার উপরে এতটুকু ছাদও নেই। ওই দিন বুঝেছি ভুল ডিসিশন কি জিনিস। কখনো কখনো টিকে থাকাটা খুব কঠিন হয়ে যায়। জীবন মরণের সন্ধিক্ষণে ঝুলতে থাকা মানুষটা বুঝিয়ে দেয়
একটা ভুল ডিসিশন, ভুল চয়েস, ভুল লাইফ পার্টনার জীবনের সমস্ত রং বিলীন করার জন্য যথেষ্ট। হাতে কিচ্ছুটি থাকে না। অতঃপর আমার রঙিন প্রাণোজ্জ্বল শুভ্র জীবনটা ডুবে গেল প্রগাঢ় অন্ধকারে। সেখানে শুধুই চোখের জল, শুধুই চোখের জল। বি স্ট্রং। ভেঙে পড়লে চলবে না, হেরে গেলেও চলবে না। আমার যে খুব ভয় করছে ভাইয়া। তাকেও তো ভালোবেসেছিলাম। পুরো দেশ জানতো যে সে অনেস্ট, পলাইট। তাহলে কেন জীবনটা এমন হলো? যদি আরেকবার এমন হয়, আমি আর উঠে দাঁড়াতে পারবো না ভাইয়া। আল্লাহ সুবহান ও তাআলার উপরে ভরসা রাখো। আমাদের প্ল্যানের বাইরে তার একটা প্ল্যান আছে। তিনি একটা সময় তোমাকে এতটাই খুশি করবেন যা তুমি কল্পনাও করনি। তিনি কখনো নিরাশ করবেন না। তুমি চোখ বন্ধ করো, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও। আমি আছি তো। জীবনের জটিল পথ যদি আরেকবার আসে, ভাইয়া আছি না। আমি সমস্ত কঠিন পথে, সমস্ত অমসৃণ অসমতল আঁকাবাঁকা পথে আমি সব সময় তোমার পাশে থাকব। যে কঠিন পথ রক্তাক্ত হৃদয় দিয়ে তুমি পার হয়ে এখনো সার্ভাইভ করে আসো, তুমি বাকিটা পথ চলতে পারবে। আর ভাইয়া আছি তো। এই তোমার দেওয়ার অলওয়েজ ভরসা দেওয়ার ফর ইউ সোনা। আই অলওয়েজ ফর দেওয়ার